ওয়েলকাম লার্নিং পার্সেল ইউটিউব চ্যানেল। তোমাদের হচ্ছে আনাদার একটা লেকচারে স্বাগতম। এবং যারা প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এবং এই পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম লিংক আছে, সেই লিংকে জয়েন করবে। আজকে আমরা মডার্ন হিস্ট্রির যে প্রথম ধাপ থেকে লেকচার 1 থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? এখান থেকে আমরা কি দেখবো আগে আমি একটুখানি বলি যে আহ, দেখো, আমাদের ইন্ডিয়া এবং অন্যান্য দেশ, যে দেশগুলিতে ইন্ডিয়ার প্রতি একটা আকৃষ্ট ছিল, কি জন্য আকৃষ্ট ছিল? বিভিন্ন রকমের ওরা বিভিন্ন রকমের হচ্ছে আহ মশলা, বিভিন্ন রকমের সরঞ্জাম, বিভিন্ন রকমের হচ্ছে সুতি বস্ত্র, বিভিন্ন রকমের হচ্ছে বস্ত্র, এইগুলির জন্য আকৃষ্ট ছিল। এবং যে বাইরের যে ইউরোপ কান্ট্রিগুলি, এরা খুব মানে ইন্ডিয়ার সন্ধান পাওয়ার জন্য তারা বিভিন্ন রকম ভাবে সমুদ্রপথ এবং স্থলপথ জলপথের মাধ্যমে তারা কিন্তু আসার কিন্তু একটা খোঁজ চালায়। কেন? তারা জানতো যে পৃথিবী গোল, তাহলে পৃথিবী গোল যখন, তাহলে পৃথিবীর যেহেতু এইখানটা করে ব্যাপারটা যে আমাদের হচ্ছে এখান থেকে যে মশলা পাতি, হ্যাঁ, যে যে জিনিসগুলি ওদের ওখানটা করে প্রচুর দাম, হাই ডিমান্ড ছিল। কারণ ওই দেশে হচ্ছে আহ এই যে যে কোনো জিনিসকে সংরক্ষণ করার জন্য, প্রিজার্ভেশন করার জন্য কি হয়? মশলার প্রয়োজন। যে মশলা কিন্তু অনেক দিন খাবারকে সংরক্ষিত রাখে। যেমন ফর এক্সাম্পল দেখো, আচারকে কিন্তু 2 থেকে 3 বছর তুমি রাখতে পারো, সংরক্ষণ করতে পারো, নষ্ট হয় না। কারণ মসলা দেয়া থাকা, প্রচুর পরিমাণে মসলা থাকে বলে আচারকে সংরক্ষণ করতে পারো। সেরকম ভাবে এরা বুঝতে পারে যে এই যে যে বিভিন্ন রকমের মসলা, এলাচ, পুদিনা, তারপরে হচ্ছে দারচিনি থেকে শুরু করে লবঙ্গ, এইগুলি সব কিন্তু ইন্ডিয়ায় খুব বেশি উৎপাদন হয় এবং ইন্ডিয়া এর জন্য একটা প্রসিদ্ধ, তাই না? তারা প্রথমে হচ্ছে স্থলপথে তারা আসার চেষ্টা করে। কিন্তু বা স্থলপথে বিভিন্ন রকমের কঠিনতা থাকার জন্য, বিভিন্ন রকমের দস্যুদের হচ্ছে আক্রমণ, প্রাণ সংশয়, বিভিন্ন রকমের কারণ থাকা জন্য, লুট, হ্যাঁ, এইসব জন্য তারা কি করে, যে পৃথিবী যদি গোল তাহলে সমুদ্র 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে এই যে স্থলভাগ, এই স্থলভাগ এর মাধ্যমে না গিয়ে জলভাগের মাধ্যমে, মানে সমুদ্রের মাধ্যমে যদি আমি যেতে পারি, তাহলে কি এক টাইমে পৃথিবীতে পৃথিবীর মধ্যে ভালো থেকে এক জায়গায় স্ট্যান্ড করতে পারবো। এটা একটা ওদের আত্মবিশ্বাস একটা ওদের মধ্যে ছিল। পর্তুগিজ প্রথমেই তারা হচ্ছে এই উদ্যোগ করে। ভাস্কো ডা গামা প্রথম তিনি আসেন কালিকট বন্দরে ভারতকে, তাই তিনি কিন্তু সন্ধান করে এবং নটিক্যাল ম্যাপ বইটির মাধ্যমে সারা ওয়ার্ল্ড জানতে পারে যে ভারতবর্ষ আছে, সে হচ্ছে পূর্ব দিকে অবস্থান করছে। সেখানটা করে প্রচুর কিছু মানে যদি বলো সোনার চিড়িয়া বলা হয় ভারতবর্ষকে। কেননা প্রচুর সোনা থেকে শুরু করে, বিভিন্ন রকমের খনিজ সম্পদ থেকে শুরু করে, বিভিন্ন রকম মশলাপাতি থেকে শুরু করে সবকিছু এ টু জেড কিন্তু ভারতে। তারপরে সুতি বস্ত্র, তারপর অন্যান্য যে সিল্ক, অন্যান্য বিভিন্ন রকমের হচ্ছে কাপড় বস্ত্র, সবকিছু কিন্তু ইন্ডিয়ায় খুব প্রচুর পরিমাণে পাওয়া যেত এবং এগুলি উৎপাদন হতো। এবং এইগুলি হচ্ছে কি ইউরোপ কান্ট্রিতে, হ্যাঁ, ব্রিটিশদের দের হচ্ছে মার্কেটে এগুলি কিন্তু হাইলি ডিমান্ড, খুব পপুলার, জনপ্রিয় কিন্তু ওদের কাছে বিক্রি হতো। ভাস্কো ডা গামা তার কিন্তু বর্ণনায় তিনি কিন্তু এগুলি সম্বন্ধে অনেক, তিনি এখান থেকে যা টাকা কিনতো সেটা 600 গুণ টাকায় কিন্তু তিনি হচ্ছে পর্তুগিজে কিন্তু বিক্রি করতো। তো এই যে ব্যাপারটা পর্তুগাল, এই যে এই ব্যাপারটা যে আমরা পড়বো যে কিভাবে বাইরে থেকে যে আহ, বিভিন্ন রকমের হচ্ছে বহিরাগতরা, যাকে আমরা বলবো যে বিভিন্ন রকমের যে হচ্ছে বাইরের কান্ট্রি থেকে বিভিন্ন রকম মানুষ আমাদের দেশের কান্ট্রিতে কিন্তু আসে। কি উদ্দেশ্যে আসে? তারা আস্তে আস্তে দেখা যায় যে এক টাইমে এই দেশের হচ্ছে প্রশাসনিক এক্সিকিউটিভ ডিপার্টমেন্টও তারা কিন্তু মানে দায়িত্ব পালন করে ফেলে। আস্তে আস্তে কি হয়, তারা টোটালি ইন্ডিয়াকে পরিচালনা করতে শুরু করে। যেমন ব্রিটিশরা প্রায় 200 বছর আমাদের দেশকে রাজত্ব করেছিল। হ্যাঁ, আমাদের দেশের বিভিন্ন রকম গাফিলতির কারণে বিভিন্ন রকমের হচ্ছে সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ওঠে, হ্যাঁ, যে মতবিরোধকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের হচ্ছে হচ্ছে বিভিন্ন রকমের দ্বন্দ্ব বিদ্বেষকে কাজে লাগিয়ে তারা কিন্তু এদেশে আমাদের হচ্ছে আহ অনেকদিন কিন্তু ছিল, 200 বছর কিন্তু দায়িত্ব রাজত্ব পালন করেছিল। তাহলে আমরা এগুলি সম্পূর্ণ পড়বো। আজকে আমরা পর্তুগালটা পড়বো, আস্তে আস্তে কি পড়বো, পর পর ইংরেজ, ডাচ, ডেনিশ, আস্তে আস্তে কি মডার্ন হিস্টোরির মাধ্যমে লেকচার 1 2 3 4 করতে করতে আমরা সম্পূর্ণ পাঠ পড়বো। ওকে। ও আমি আমার ইন্ট্রোতে বলে যে লার্নিং পার্টস সবাইকে স্বাগতম। আমি জয়দীপ সরকার। অবশ্যই ফোন নাম্বার দেখতে পাচ্ছ, ফোনে তুমি কন্ট্যাক্ট করতে পারো, হ্যাঁ, যদি কোনো রকমের হেল্প এবং হচ্ছে সাহায্য করার জন্য। এবং আমাদের যদি কোচিং সেন্টার
সেটা পড়ার জন্য অবশ্যই তুমি লার্নিং পাঠশালায় অবশ্যই কিন্তু ফোন করে জানতে পারো। ঠিক আছে? তাহলে তাই শুরু করা যাক। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। একদম একদম পুরো একদম সঠিকভাবে সঠিক পান্তাভাবে। চলো। আচ্ছা, হলুদ পেন নিয়ে আশা করি দেখো, প্রথম দেখো, আশা করি বুঝতে পারছো কিনা, আমি লাল পেন নিই ভালো হবে সবথেকে। আচ্ছা, দেখো, 1447 সালে, সরি, 1487 সালে পর্তুগালের রাজা হেনরি সহযোগিতায় বার্থেলোমিউ দিয়াস, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেখো আসে, বার্থেলোমিউ দিয়াস তিনি আফ্রিকার উত্তর মাসা অন্তরীপে প্রদক্ষিণ করে এবং জলপথে ভারতের সন্ধান দিয়েছিল। তাহলে প্রথম যিনি, সেই টাইমে কি রাজা ছিল পর্তুগালের? রাজা হেনরি ছিল। আর সেই টাইমে বার্থেলোমিউ দিয়াজ বলে একজন পর্তুগাল, মানে পর্তুগিজ, তিনি কিন্তু আফ্রিকার উত্তর মহাসাগর অন্তরীপে প্রদক্ষিণ করে এবং ভারতের যে সন্ধান, যে জলপথে যে ভারতকে পাওয়া যাবে, সেটি কিন্তু তিনি সন্ধান দেন। ওকে, এরপরে কি আছে, ভাস্কো ডা গামা। তারপরে কি কলম্বিয়া আসে, তিনি এখানটা করে বাদ আছে। কলম্বিয়া এসে তিনি কিন্তু ভারতকে সন্ধান করার জন্য উদ্দেশ্যে আসে, কিন্তু বাট তার বিভিন্ন রকমের সামুদ্রিক যে দুর্যোগের কারণে কিন্তু তিনি কিন্তু আমেরিকায় গিয়ে পৌঁছায় এবং আমেরিকাকে উনি ভারত মনে করে। তারপরে আস্তে আস্তে তিনি বুঝতে পারে এটা ভারতবর্ষ নয়, কারণ এখানে সেরকম ভাবে মানুষজন এবং মশলাপাতি কিছুই নেই। হ্যাঁ, শুধু বন আর বন, বিভিন্ন রকমের আদিম প্রজাতির মানুষ রয়েছে। এখন বর্তমানে দেখো আমেরিকা কত স্ট্যান্ডার্ড হয়ে গেছে। তিনি আমেরিকার নাম দেয়, ঠিক আছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এরপর তিনি নাম পরবর্তী ক্ষেত্রে নামটা পায়। তাহলে আজকে আমরা করবো ইন্ডিয়া, আমাদের উদ্দেশ্য ইন্ডিয়া, কারণ আমাদের ইন্ডিয়া থেকে বেশি কোশ্চেন থাকে, আমাদের ফোকাস আমাদের ইন্ডিয়া চাকরির লাইনে। তাহলে আমাদের ইন্ডিয়া। ওকে, লাল পেন ছাড়া আমি কি কি পেন নিই? এইটা পেন নিই না? আচ্ছা, এরপর দেখো, আশা করি বুঝতে পারছি, এরপর পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা 1498 সাল, এই ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সালটা খুব ইম্পর্টেন্ট, 1498 সাল, অনেক সময় পরীক্ষায় আসা কোশ্চেন। 1498 সালে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পদার্পণ করা, ঠিক আছে, এইভাবে ইউরোপ থেকে ভারতে আসার নতুন জলপথ আবিষ্কার করা। প্রথম থেকে কে করেছে? ভাস্কো ডা গামা করেছে 1498 সালে। ওকে, মনে রাখবেন। এই সময় যে কালিকটের রাজা ছিল জামোরিন, ইম্পর্টেন্ট। কালিকটের এই টাইমে কালিকটের যে রাজা ছিল, তার নাম হচ্ছে জামোরিন। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে 1500 সালে আস্তে আস্তে তিনি প্রথমবার আসেন, খুব ভালো লাগে। আবার তিনি আসেন 1502 সালে ভাস্কো ডা গামা। এবং 1500 সালে ভারতে আসে পেট্রো আলভারেজ ক্রেভাল। মনে রাখবে, পেট্রো আলভারেজ ক্রেভাল, এটি হচ্ছে 1500 সালে কিন্তু আসে। এবং 1502 সালে ভাস্কো ডা গামা দ্বিতীয়বার জন্য কালিকট বন্দরে এসে পৌঁছায়। ওকে, তিনি দ্বিতীয়বার এসেছিল আমাদের ভারতে। ওকে, 1502 সালে 1502 সালে ভাস্কো ডা গামা কালিকট বন্দরে আক্রমণ করে জামোরিনকে পরাস্ত করে। তার উদ্দেশ্য ছিল, প্রথমবার তিনি বুঝতে পারে যে এখানকার কালচার কিরকম, এখানকার হচ্ছে পাওয়ার কিরকম, রাজাদের এর, তারপরে তিনি তার সেই শক্তি পাওয়ার নিয়ে তিনি কিন্তু 1502 সালে তিনি আসে। এসে তার উদ্দেশ্য ছিল কি, এদেশে লড়াই করবে এবং ওটা দখলদারি করবে। ঠিক আছে, আস্তে আস্তে তিনি দখলদারির পন্থার দিকে কিন্তু আগায়। ভাস্কো ডা গামা কালিকট বন্দর আক্রমণ করে জামোরিনকে হত্যা করা বা জামোরিনকে পরাস্ত করেন তিনি। এবং উভয় পক্ষে কিছু দেখো বিরোধিতার পর ভাস্কো ডা গামা কালিকট ছেড়ে কোচিনে চলে যায়। তিনি কিন্তু দেখো কালিকট থেকে কোচিন যায় এবং কোচিনে তিনি পর্তুগিজদের বাণিজ্য কুঠি নির্মিত করে। তো দেখো, প্রথম যে এটা পরীক্ষা আসে, প্রথম যে কোথায় প্রথম পর্তুগিজের বাণিজ্য কুঠি হয়, সেটা হচ্ছে একমাত্র কোচিন। অনেক সময় পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে দাঁড়ায়, পর্তুগিজের রা প্রথম বাণিজ্য কুঠি হয় কোচিনে। ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো, ভারতের পর্তুগিজরা প্রথম রাজধানীর নাম ছিল, তখন তিনি বাণিজ্য কুঠি করা হয় এবং রাজধানী ক্যাপিটাল দেওয়া হয় কোচিনকে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে সেটা কি হয়, গোয়াতে স্থানান্তরিত করা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসে। তাহলে কোচিন থেকে কোথায় যায় বলো? গোয়াতে যায়। ওকে, নেক্সট। এরপরে এরপরে 1505 সালে ফ্রান্সিসকো ডি আলমিডা, ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় আসা কোশ্চেন। ফ্রান্সিসকো ডি আলমিডা তিনি ভারতের প্রথম পর্তুগিজের গভর্নর হিসেবে নিযুক্ত হন। ভিভিআই কোশ্চেন, ভিভিআই স্টার স্টার, মানে প্রথম পর্তুগিজের গভর্নরের নাম কি? অ্যান্সার হবে ফ্রান্সিসকো ডি আলমিডা। তিনি 1505 সালে ভারতে আসে এবং তিনি নতুন পর্তুগিজ গভর্নর হিসেবে, প্রথম পর্তুগিজ গভর্নর হিসেবে তিনি নিযুক্ত হন। এরপরে আসে 1509 সালে আলফান্সো ডি আলবুকার্ক, তিনি আসেন, তিনি ভারতে পর্তুগিজের গভর্নর হিসেবে নিযুক্ত। পরবর্তী ক্ষেত্রে ফ্রান্সিসকো ডি আলমিডা, পরবর্তী আসে আলফান্সো
ডি আলবুকার্ক, মনে রাখবা। এবং আলবুকার্ক তিনি একটা সাম্রাজ্যবাদী নীতিকে তিনি বিশ্বাস করত, এবং তিনি হচ্ছে নীল জলনীতি, ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, দ্য ব্লু ওয়াটার পলিসি। মানে ব্লু ওয়াটার পলিসি জিনিসটা কি বলো, যে ওই যে যে বঙ্গোপসাগরে ওই জায়গাটা করে অন্য কাউকে জাহাজ যেন না ভিড়তে দেওয়া হয়, মানে কেউ যদি না এসে আক্রমণ করতে পারে, এই যে এটা দায়িত্ব ওরা নিয়েছিল, যাতে ওরা হচ্ছে যদি কাউকে না, মানে না ভারতে না প্রবেশ করতে পারে, যে সমুদ্রের পথে, ঠিক আছে, অন্যান্য যে বৈদেশিকরা যে না ঢুকতে পারে। তাহলে এই আলবুকার্ক করে, আলফান্সো ডি আলবুকার্ক 1509 সালে আসে। তিনি ব্লু ওয়াটার পলিসি বলা হয় তাকে। এবং আলবুকার্ককে বলা হয় প্রাচ্যের দেশের পর্তুগিজের আধিপত্য প্রকৃত প্রতিষ্ঠান। এরপরে তিনি আস্তে আস্তে নিজেকে এক্সপ্যান্ড করায়, নিজেদের হচ্ছে সাম্রাজ্যকে এক্সপ্যান্ড করায়, এই জন্য তাকে বলা হয়, আলবুকার্ককে বলা হয় প্রাচ্যের দেশের পর্তুগিজের আধিপত্য প্রকৃত তিনি কিন্তু প্রতিষ্ঠান শুরু করেন। আলবুকার্ক বিজাপুরের দেখো সুলতানের হাত থেকে 1510 সালে গোয়াকে তিনি দখল করে নেয়, এবং পলিসি অফ ইম্পেরিয়ালিজম সূচনা করেন। তাহলে তিনি গোয়া তাদের দখলে ছিল, গোয়াটাকে তারা বিজাপুরের সুলতানের কাছ থেকে হস্তক্ষেপ করে 1510 সালে, এবং তিনি পলিসি অফ ইম্পেরিয়ালিজম তিনি কিন্তু সূচনাটা প্রতিষ্ঠান করে। আলবুকার্ক ভারতকে পর্তুগিজ সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক শক্তিতে পরিণত করে। মানে তিনি দেখো, তাকে প্রকৃত আধিপত্য প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি শুধুমাত্র সাম্রাজ্যের দিক থেকেও নয়, তিনি কিন্তু সামুদ্রিক দিক থেকেও কিন্তু তিনি কিন্তু শক্তিশালী করেন। তার নিয়ম যে ব্লু ওয়াটার পলিসি তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিল। এরপরে দেখো, ভারতের পর্তুগিজরা উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্রগুলি হলো দমন, দিউ, গোয়া, সুরাট, সল্টেন, বেসিন, কোচিন, কালিকট, মুসলিপট্টনম, তারপর নেগাপট্টনম, এগুলি কিন্তু পর্তুগিজরা পরবর্তী ক্ষেত্রে আসে, ধাপে ধাপে কিন্তু তারা কিন্তু আসে বাণিজ্য কেন্দ্রগুলি আরো বেশি বড় করতে শুরু করে, আস্তে আস্তে জায়গাগুলো দখল করতে শুরু করে। কোথায় কোথায়, যেমন দমন, দিউ, গোয়া, সুরাট, সল্টেন, সলসেট, বেসিন, কোচিন, কালিকট, মুসলিপট্টনম, নেগাপট্টনম। ওকে, নেক্সট। এবার দেখো, বাংলার পর্তুগিজের উল্লেখযোগ্য, তারা কিন্তু শুধুমাত্র যে এই সাউথের দিকেই নয়, তারা কিন্তু বাংলাতেও কিন্তু, এই বাংলা, এই যে পুরো পূর্ব বাংলা, এই বাংলার দিকেও কিন্তু তারা হচ্ছে পূর্ব ভারত যাকে বলা হয়, এটা কিন্তু এরা কিন্তু আকৃষ্ট হয়, এবং এখানটায় তারা কিন্তু আসতে শুরু করে। তারা আসছে চট্টগ্রাম, সপ্তগ্রাম, হুগলিতে তারা কিন্তু দখলদারি শুরু করে দেয়। এবং পর্তুগিজদের কাছে চট্টগ্রাম ছিল বৃহত্তম বন্দর, যাকে পোর্ট গ্যান্ডি বলা হয়। দেখো, ইম্পর্টেন্ট স্টার কোশ্চেন, তাহলে বলো, যে বাংলায় যে, মানে আমাদের পশ্চিমবঙ্গে চট্টগ্রাম ছিল তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য বন্দর, যেটা বৃহত্তম বন্দর, তাকে আমরা পোর্টো গ্যান্ডি বলা হয়। এছাড়াও তিনি পর্তুগিজদের নুনদা কুনহা ইম্পর্টেন্ট, ভারতের রাজধানীকে কোচিন থেকে গোয়াতে রূপান্তর। তুমি এখনই দেখলে যে পর্তুগিজরা কোচিন থেকে কোথায় রূপান্তরিত করেছে, গোয়াতে। তা কে করেছে, এটা ইম্পর্টেন্ট। নুনো, অনেক সময় এই কোশ্চেনও আসে, নুনদা কুনহা, স্টার কোশ্চেন। নুনদা কুনহা তিনি কিন্তু পর্তুগালদের হচ্ছে রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেন, ঠিক আছে। এরপর দেখো, মুঘল সম্রাট কিন্তু শাহজাহান এই টাইমে ছিল সিংহাসনে বসে, তিনি কিন্তু পর্তুগিজরা অত বেশি পছন্দ করতো না, ঠিক আছে। তিনি তিনি তার কাসিমকে, যখন বাংলায় হচ্ছে মানে রাজা ছিল, তখন কিন্তু কাসিম, ওকে, সুলতান ছিল কাসিমকে বলে যে পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করে দাও, বা চট্টগ্রাম থেকে যেন উচ্ছেদ করে দাও, যাতে এরা এখানটায় না দখলদারি করতে পারে। ওকে, পরবর্তী ক্ষেত্রে পর্তুগিজরা 1559 সালে দমন অধিগস্ত হয়, আস্তে আস্তে অধিগস্ত হয়। এবং এখানে গল্প আছে যে, এই যে দ্বিতীয় যে চার্লসের, মানে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে কি হয়, পর্তুগালের রাজা রাজার বোন, যাকে রাজার বোনের নাম হচ্ছে ক্যাথরিনের বিবাহ হয়। দেখো, এইবার এই যে এটা একটা ইংল্যান্ডের, মানে হচ্ছে ইংরেজের একটা পরিকল্পনা, মানে একটা হচ্ছে প্ল্যানিং, হচ্ছে যাকে বলা হয় মাস্টার মাইন্ড প্ল্যান। ঠিক আছে, পর্তুগালের যেহেতু এখানে আধিপত্য বিস্তার করা অলরেডি হয়ে গেছে, আবার ইংরেজরা পরে এসেছে ওদের তুলনায়। এবার কি হচ্ছে যে, এই বোম্বাইয়ের জায়গাটা, যাকে মহারাষ্ট্র জায়গাটা বলে, মহারাষ্ট্র, কর্ণাটক, এই জায়গাটাগুলি কি হয়, অলরেডি পর্তুগিজের অধীনস্থ রয়েছে। তাহলে এদের কাছ থেকে দখলদারি, মানে দখল করবে কি, এদেরকে হচ্ছে ডমিনেন্ট রিসেসিভ করবে কে, আর নিজেরা নিজেরা ডমিনেন্ট কি করে হবে। তাহলে কি করে, তারা একটা প্ল্যানিং করে যে পর্তুগালের রাজার বোন, রাজার যে বোন ক্যাথরিনের সাথে কিন্তু দ্বিতীয় চার্লসের
বিবাহ সম্পাদন করে। এর ফলে কি হয় বলো? যে বিবাহ করলে এটা একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক হয়। সেখানে প্রচুর যৌতুক হিসাবে তারা কিন্তু পর্তুগালরা কিন্তু অনেক সোনাদানা মানিমুক্তা ছাড়াও তারা কিন্তু বোম্বাই যে শহরটাকে তারা কিন্তু এই যৌতুক হিসাবে পর্তুগালের কাছ থেকে নিয়ে নেয়। এর ফলে কি বলো? জায়গাটা কিন্তু পর্তুগালের হাতে থেকে সরে যায়। এর থেকে ইংরেজরা আরো বেশি নিজেদের সাম্রাজ্য বিস্তারে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। ঠিক আছে? ১৭০৭ সালে তারা সল্টসেট এবং বেসিন পর্তুগিজদের হস্তক্ষেপ হয়। হস্তচ্যুত হয়। দেখো আস্তে, আস্তে দেখেছো? বোম্বাই হ হ বোম্বাই সরতে, সরতে তাদের কি হয়? সল্টসেট এবং বেসিনও কি হচ্ছে? ওই ইংরেজরা আস্তে, আস্তে দখলদারি শুরু করে। ঠিক আছে? এবার আমরা পর্তুগালের কাছে কি, কি জিনিস আমরা পেয়েছি? আমরা যদি বলি কি, কি হচ্ছে আ যেগুলো আমরা পেয়েছি, একটা আলু পেয়েছি ওদের কাছ থেকে, কাঁচা লঙ্কা আমরা পেয়েছি, তামাক চাষের যে আমরা ইন্ডিয়ান পারতো না সেটা কিন্তু আমরা পর্তুগাল থেকে জানি। এবং কি যে কারখানা যে এখন দেখো যে ছাপা কারখানা কিন্তু পর্তুগাল কিন্তু ইনারাই কিন্তু ১ম কিন্তু ছাপা কারখানা তিনি কিন্তু প্রবর্তন করে দেখো তারপরে পর্তুগিজরা আরো ইম্পোর্টেন্ট কাজ করে দেখো ভারতের সর্বপ্রথম ঔষধি গাছ তারা কিন্তু দেখো এই যে মেডিসিনাল প্ল্যান্ট গুলি রয়েছে না এই প্ল্যান্ট গুলি কিন্তু তাদের যে গবেষণা তাদের তো একটা এক্সপেরিমেন্ট করা উচিত যে কি হয় কোন রোগ কোন কি হবে এই যে এই পন্থা কিন্তু এই পর্তুগিজরা কিন্তু উদ্বোধন করে ঠিক আছে ভারতে প্রথম পর্তুগিজরা কারখানা স্থাপিত করে সেটা কালীকটে দেখো কারখানা কিন্তু পর্তুগালরা কিন্তু স্থাপিত করা হয় এছাড়া দেখো পর্তুগিজ গভর্নর মার্টিন আলফানসো ডি সুজার সাথে বিখ্যাত সন্ত ফ্রান্সিস ডেভিয়ান ভারত আসে এই টাইমে কি হয় যে পরবর্তী যে গভর্নর আছে মার্টিন আলফানসো ডি সুজা তিনি তার সাথে একজন সাধু যার নাম হচ্ছে পর্তুগালের বিখ্যাত সাধু তাকে ফ্রান্সিস জেভিয়ার তিনি কিন্তু ভারতে আসেন ভারত পরিদর্শনে কিন্তু আসেন পর্তু এবং পর্তুগিজদের যে জলদস্যুরাকে বলা হয় হচ্ছে হামাদ বলা হয় কি জলদস্যুকে হামাদ বলা হয় মনে রাখবা হামাদ বলা হয় এছাড়া পর্তুগিজরা কালিকট থেকে সুতির কাপড় নিয়ে যেত যা ইউরোপের ক্যালিকো দেখো ওই যে পর্তুগিজরা যে আমাদের কাছে যে সুতি নিয়ে যেত বস্ত্র নিয়ে যেত সেটা কিন্তু ইউরোপে কিন্তু তার দাম প্রচুর চড়া হারে বিক্রি হতো এবং তার নাম ছিল কি ক্যালিকো মনে রাখবা ক্যালিকো এবং ১৯৬১ সালে আহ স্বাধীন ভারত সরকার গোয়া এবং দমন-দিউ অধিকার করে পর্তুগিজরা শাসন অবস্থান করে। দেখো পর্তুগিজরা ১ম এ এসছে এবং শেষের দিকে গেছে। এটা মনে রাখবে। এই ১ম এ এসছে আবার শেষের দিকে গেছে। তাহলে পর্তুগিজরা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে পর্তুগিজদের কাছ থেকে যে গোয়া, দমন, দিউ, হ্যাঁ? গোয়া, দমন, দিউ, চন্দননগর এগুলি কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারত কিন্তু ওদের কাছ থেকে কিন্তু নিয়ে নেয়। ঠিক আছে? পর্তুগিজদের সম্পূর্ণ রকমের শাসন ক্ষমতা অবসান ঘটে। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি পড়লাম বলো? আজ আমরা পড়লাম পর্তুগিজ পড়লাম। এরপরে আমরা ডাচ পড়বো, ডেনিশ পড়বো, ফরাসি পড়বো, ফ্রান্স পড়বো, তারপরে আমরা পড়বো হচ্ছে মেন ইম্পর্টেন্ট যেটা ইংল্যান্ড বা ইংরেজদের সম্বন্ধে আমরা পড়বো তাহলে আজকে এখানে থাক লেকচার 1 লেকচার 2 লেকচার 3 লেকচার 4 আস্তে আস্তে প্রত্যেকদিন ভিডিও হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটি প্রেস করে রাখো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো আর পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম লিংকে জয়েন করবে এবং কোনো রকমের অসুবিধা হলে বা আমাকে ফোন করতে পারো এই নাম্বারে এবং যদি কেউ আমাদের কোচিং সেন্টারে পড়তে চাও অবশ্যই আমাদের ওয়েলকাম তোমরা অফলাইন অনলাইন দুটোই আছে তুমি যেখানে খুশি পড়তে পারো ঠিক আছে দূরে হলে অনলাইন কোর্স পড়বে আর বাড়ির কাছে হলে অবশ্যই অফলাইন পড়বে এবং আমাদের জয়দীপ সরকার যে ফেসবুক পেজটিও কিন্তু একটু লার্নিং পার্সোনাল ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রেখো ঠিক আছে অনেক কিছু ভিডিও তুমি জানতে পারবে